হ্যালো বন্ধুরা, আমাদের দর্শক ছোট বড় সবার জন্য একটি বিজ্ঞপ্তি। এটি শুধুমাত্র একটি গল্প। গল্পে দেখানো সমস্ত মন্ত্র তন্ত্র কাপালিক কাল্পনিক। বাস্তব জীবনে ভূত আছে কিনা তা পুষ্টি করার উদ্দেশ্য আমাদের নয়। একদিন বেড়াল ভূত আর নাটা ভূত জঙ্গলে কথা বলতে বলতে যাচ্ছিল। নাটা জামাই বাবু, কবরের মধ্যে তামা পয়সা কেন রাখে গো? যতক্ষণ মানুষ বেঁচে থাকে রুটি কাপড় সোনা রূপো জমি জামা সম্পত্তির লোভে বেঁচে থাকে, কিন্তু মরার পরে তো মাটি হয়ে যাবে না। তাই জন্য সমাধিতে সোনা রূপো তাঁবা ফল দুধ এগুলো রেখে সমাধি করে দেয়। অবিবাহিতকে প্রথা হয়, বিবাহিতকে পুড়িয়ে দেওয়া হয়। মনুষ্য তো জন্ম থেকে লোভী থাকে, তাই জন্যে সোনার উপর মতন দামি জিনিসগুলোকে আজকাল সমাধিতে দেয় না, শুধু তামার মুদ্রাই দেয়। এটা তো ভালোই কথা নাটা জিজু, না হলে সোনা আর উপর জন্য চোরেরা সমাধিও ভেঙে দিত। আমিও সেই ব্যাপার নিয়ে ভয় পাই বেড়াল। যদি কিছুদিন পরে তামার মুদ্রা সমাধিতে রাখা বন্ধ করে দিলে তখন আমি কি খেয়ে বেঁচে থাকবো? এটাও ঠিক কথা, কিন্তু ভয় কেন পাও? আমাদের জন্য তো আমাদের মন্ত্রজানা কাকি আছে। এরই মধ্যে মন্ত্রজানা কাকি ডেকে পাঠায়, নাটা কোথায় আছো, তাড়াতাড়ি সামনে এসো। হ্যাঁ কাকি, আসছি। बम बगीनी बगूते बम बजीरे, हम हिरने किरते किदा कजीरे, उड़ते मिरते बुम बुस स्वाहा, उड़ते मिरते हुम हुस स्वाहा। এমন মন্ত্র পড়ার সাথে সাথে নাটা ভূত তাড়াতাড়ি উড়ে গেল। বেড়াল ভূত একলা গাছের উপরে বসে ভাবছিল, নাটার কাছে মন্ত্র আছে, আমার কাছে কোনো মন্ত্র নেই কেন? আমি মন্ত্রজানা কাকিকে জিজ্ঞেস করব। এমন ভেবে উড়ে উড়ে মহুয়ায় যায়। বলো কাকি, কি করতে হবে? লোকি আর জনমদগ্গি দুজনে বেতাল পাহাড়ে জপ করছে। আমার বেতাল পুজোর জন্য কালো কমল চাই। তুমি যক্ষ দ্বীপে গিয়ে কালো কমল নিয়ে এসো। ঠিক আছে কাকি। এটা বলার পরে নাটা ভূত উড়ে গেল। তখনই বেড়াল ভূত এসে, কাকি, নাটার কাছে একটা মন্ত্র আছে, আমার কাছে মন্ত্র নেই কেন? ওর জন্ম তো মরার জন্য হয়েছিল, তাই ও জন্ম থেকেই মন্ত্র জানা। তোমার মন্ত্র কেন চাই? মন্ত্র দিয়ে তোমাদের সবার সাহায্যের বিনাই একলাই ভালো লোকের সাহায্য করতে পারবো না। কেন করতে পারবে না? করো সাহায্য, আমি তোমাকে মন্ত্র শেখাবো। কানে মন্ত্র দিয়ে এই মন্ত্রটা তোমাকে আস্তে আস্তে শক্তি দেবে। যদি তুমি এটার উপযোগ ভালোর জন্য করো, তোমার শক্তি বাড়তে থাকবে। এতটুকু বলে বেড়াল ভূতকে পাঠিয়ে দেয়। বেড়াল ভূত মন্ত্র পেয়ে খুশি হয়ে গ্রামে গ্রামে ঘুরছিল। কিছুদিন পরে নর্বদা নামের গ্রামে শ্যামসুন্দর নামের এক ব্যাপারী টাকার পুটলি নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। চোরেদের কাছের থেকে বাঁচার জন্য নগদের টাকাটা থলের তলার দিকে রেখে ওপরে সবজি আলু ভরে নিয়ে যাচ্ছিল। এক মাস ধরে মান্ডুয়া গ্রামের মধ্যে রূপো বিক্রি করে থাকা লাভের থেকে 25,000 টাকা পুরো আমাদের সাহুকারকে দিয়ে বাড়ি যাব। আমার স্ত্রী আমাকে দেখে কত খুশি হবে। এতটুকু বলে আরো তাড়াতাড়ি হেঁটে গিয়ে ঘন জঙ্গলের মাঝে পৌঁছে গেল। আরো এগোনোর আর শক্তি ছিল না। ও খুব থকে গেছিল আর ঘুম পাচ্ছিল। কত অন্ধকার হয়ে গেছে, এতগুলো টাকা নিয়ে যাত্রা করা সুবিধার হবে না। আমি আজ রাতে এখানেই থাকবো। থলের থেকে 4টে আলু বার করে গাছে চড়ে ডালের সাথে পুটলিটাকে বেঁধে তলায় নেবে আগুন জ্বালিয়ে তার মধ্যে আলুটাকে জ্বালিয়ে একটু আলু খেয়ে কিছুটা পাশে ফেলে দেয়। এখন যদি কোনো চোরও আসে বিশ্বাস করে নেবে আমার কাছে কিছু নেই, গাছের উপরে এই থলিটা সুরক্ষিত। এটা ভেবে নাক ডেকে ঘুমিয়ে পড়ল। মধ্যরাত্রের পরে অর্ধেক খেয়ে ফেলে থাকা রাঙা আলুর গন্ধ পেয়ে কোথা থেকে একটা বাঁদর এসে ওই আলুটা খেয়ে গাছের সঙ্গে বাঁধা পুটলিটার কাছে গিয়ে তার মধ্যে রাখা রাঙা আলুটা খাওয়ার জন্যে বস্তার দড়িটা খেয়ে নেয়। গাছের থেকে বস্তাটা পড়ে গিয়ে আগুনের মধ্যে পড়ে। শামুর ওই আওয়াজে ঘুম ভাঙল না। ও এত থকে গেছিল নাক ডেকে ঘুমোচ্ছিল। সকালে উঠে যখন দেখলো তলার থেকে পুরো জ্বলে থাকা পোটলা, বাঁদরগুলোকে রাঙা আলু খেতে দেখে মাথা থাবড়ে কাঁদতে শুরু করলো। আগুনের হলকার থেকে যখন পুটলিটা বার করে দেখলো তলায় রাখা টাকাটা ছাই হয়ে গেছিল। এখন আমি আমার সাহুকারকে কি বলবো? আমার সঙ্গে যা ঘটেছে বললেও বিশ্বাস করবে না।
গ্রামে গিয়ে যা কিছু হয়েছিল সেটা শাহুকারকে জানালো। তুমি যা বলছো সেটা সত্যি না মিথ্যে জানি না, কিন্তু 1 মাসের মধ্যে আমার টাকা ফেরত করে দাও, না হলে তোমার ঘর দখল করে নেব। আমার দোকানে আর কাজ করতে আসবে না, বের হয়ে যাও। বাড়ি এসে বউকে সবকিছু জানায়। অনেক চেষ্টা করার পরেও কেউ ওকে ঋণ দিল না। যদি বাড়ি জব্দ করে নেওয়া হয় গ্রামে ওর নাক কেটে যাবে, তাই স্বামী আর স্ত্রী দুজনে মরার নিশ্চিত করে নেয়। সবার শুয়ে যাওয়ার পরে সীমানার পাড়ে যায়। এ পুকুরে ঝাঁপ দিয়ে কি মরে যায় কাবেরী? গাছে শুয়ে থাকে বেড়াল ভূত ওদের কথা শোনে। ওদের পেছন পেছন অদৃশ্য রূপে যায়। ওদের সব কথা শুনছিল। ও এই কষ্টটা সহ্য না করতে পারার থেকে মরতে চায়। চলো সাহায্য করি, নিজের মন্ত্র উপযোগ ভালোর জন্যই করব। এমন ভেবে অদৃশ্য রূপে দেখা দেয়। ভূতকে দেখেই দুজনে কাঁপতে কাঁপতে চিল্লাতে শুরু করে দেয়। আরে বাপরে, ভূত! আমাদের কিছু করো না, কিছু করো না। এ কি, মরার জন্য যাচ্ছিলে? আমাকে দেখে দুজনে জীবনটাকে ভালো লাগতে শুরু করলো। তোমরা তো এমনিতেই মরতেই যাচ্ছিলে, তাহলে ভয় কিসের? তুমি কি করে জানো যে আমরা মরতে যাচ্ছিলাম? অনেকক্ষণ ধরে তোমাদের কথা শুনছিলাম আর তোমাদের পেছন পেছন আসছিলাম, কিন্তু তোমরা কেন মরতে চাও? শাম ভয় ভয়ে যা কিছু হয়েছিল সব বেড়াল ভূতকে জানায়। এ কি, 25,000-এর জন্য মরবে? তাহলে কি তুমি তোমার মন্ত্রশক্তি দিয়ে পয়সা অনেকগুলো সোনা দেবে আমাদের? এই জন্য বলা হয় মানুষের লাজ আর লজ্জা দুটোই হয় না। ঠিক আছে, লজ্জা নেই। তুমি যদি ছেড়ে দাও পুকুরে ঝাঁপ দিয়ে মরে যাব আমরা। এত তাড়াতাড়ি কিসের বাবু? আমি তোমার সাহায্য করতে পারি। মৃত্যু সব কথার সমাধান নয়। ওকে 25,000 টাকা দেওয়ার জন্য আর কত সময় আছে? 10 দিন। ঠিক আছে, এরই মাঝে আমি তোমাদের সাহায্য করব। ততক্ষণ তোমরা কিন্তু এরম সেরম কাজ করো না, প্রতিজ্ঞা করো। ঠিক আছে দিব্যি, আমরা মরবো না। 9 দিন অব্দি আমরা তোমার অপেক্ষা করব। তুমি সাহায্য না করলে আমরা মরে যাব। আমিও প্রতিজ্ঞা করছি। এমন বলে ওদের দুজনকে ওদের বাড়িতে ছেড়ে দিয়ে বেড়াল ভূত উড়ে গিয়ে নাটা ভূতের যা যা হয়েছিল সবকিছু জানায়। ওদের টাকা পাওয়ানোর কিছু ব্যবস্থা করে দেবে? বলো তো নাটা জিজু। আরে ছাড় না, তাতে আমাদের কি? ওকে মন্ত্র কাকির কাছে নিয়ে যাওয়া হোক, মন্ত্র কাকি দেখে নেবে। আমার মন্ত্র শক্তি পাক, তার জন্য আমাকে কাউকে একটা সাহায্য করতে হবে রে নাটা জিজু। ঠিক আছে, কাকির জন্য আমি যখন কালো পদ্ম আনতে যাচ্ছিলাম, একটা গ্রামের ঢোল শুনে আমি সেইখানে শুনলাম, শোনো শোনো শোনো, তিরুপতির আত্মহত্যার পেছনে সব সমাধান করতে পারলে তাকে 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তাড়াতাড়ি করুন। এটা শুনে বেড়াল ভূত খুশি হয়ে ও খুব ভালো, খুব ভালো। যা কিছু হবে আমি ঠিক করব। কোন গ্রাম সেটা? পদ্মপুর। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আমিও আসবো। তুমি যদি বিপদে পড়ে যাও তো কাকিকে সেটা তো জানাতে হবে না। ঠিক আছে, ঠিক আছে, চলো। দুজনেই উড়ে গিয়ে পতঙ্গপুরে গিয়ে যখন দেখে সারা গ্রামে বিজ্ঞাপন চিত্র দেওয়া হয়েছিল। কি লেখা আছে বেড়াল? কোনো ছেলে মরে গেছে, মরার আগে ওর মৃত্যুর কারণ ঘরের দেওয়ালে আকৃতির রূপে রেখে দিয়েছে, কিন্তু কেউ বুঝতে পারছে না যে ও ওই আকৃতিগুলোর মধ্যে থেকে কি বলতে চাইছে। যারা ওই মৃত্যুর পিছনের রহস্যটা জেনে যাবে তাদেরকে 1 লাখ মুদ্রা দেওয়া হবে। এই 2 মৃত্যুপ্রাপ্য লোক যখন তিরুপতির বাড়ি গিয়ে দেখে ভেতরে সবকিছু অন্ধকার ছিল। ফাঁসির দড়িটা ছাদ থেকে ঝুলছিল, দেওয়ালে কিছু আকৃতি, এখান থেকে ওখান, ওদিক থেকে এদিক, সব দিক দেখার পরেও একটা শব্দও বুঝতে পারছিল না। এই মৃত ব্যক্তিটা মহান চিত্রকারের মতন দেওয়ালে আকৃতি না বানিয়ে নিজের মৃত্যুর কারণটা লিখে মরতে পারতো তো। ও জন্ম থেকে বোবা আর কানা ছিল, ও তো লিখতে পড়তেই পারতো না, তোমার মতন অঙ্গুঠা ছাপ। এখন আমাদের জিনিস কেন? এখন কি করব? কাকির কাছে যাই নাকি? না না, তিরুপতি যে জিনিসগুলো ব্যবহার করতো সেসব নিয়ে যাব। পুরুষদের ব্যবহারের একটা কাপড় নিয়ে গিয়ে নর্মদা নগরে শ্যামের বাড়ি গিয়ে কাকি যে মন্ত্রটা বলেছিল সেটা পড়ে একটা আলপনার মধ্যে তিরুপতির কাপড়গুলো রেখে আজুম্বা আজুম্বা, চাম্বারা চাম্বা আজুম্বা, জুম্বারি আজুম্বা, কাম্বারা কাম্বা আজুম্বা, আব্রাকা পাবরাকা ওম ফট স্বাহা মন্ত্র পড়ার সাথে সাথে তিরুপতির আত্মা প্রকট হলো। বাবা, বাবা, বাবা। হায় রে, পড়ে গেলাম। এ তো বলতে পারে না, এবার কি করি?
এত মাথায় নেই, কিন্তু এর মন্ত্র চাই মন্ত্র। এর আত্মাকে আমার ভেতরে ঢোকাও। সাবাস, এমনি বলি না যে ছোটখাটো লোকেরা অনেক বুদ্ধি নিয়ে জন্মায়। নিজে তো বড় তাল গাছের মতন বড় নাকি? লাজটা মুড়িয়ে দিলে শুয়োরের মতন থাকো, আমাকে নাটা বলছো? বেড়াল ভূত কার সাথে কথা বলছে এটা বুঝতে না পেরে শ্যাম আর কাবেরী একে অপরের দিকে তাকিয়ে আছে। আজুম্বা আজুম্বা, জম্বারা জম্বা আজুম্বা, জুম্বারি আজুম্বা, কম্বারা কম্বা জুম্বা, আব্রাকা বাব্রাকা ওম ফট স্বাহা, ফট স্বাহা। মন্ত্র পড়ে তিরুপতির আত্মাটাকে নাটাভূতের মধ্যে প্রবেশ করায়। তখন সবাই নাটাভূতকে দেখতে পায়, ওর কথাও শুনতে পায়। আমার নাম হলো তিরুপতি, আমাদের গ্রাম হলো পদ্মপুর। বাবার মৃত্যুর পরে আমাদের খারাপ সময় শুরু হয়ে যায়। জন্ম থেকে বোবা কালা হওয়ার কারণে কেউ আমাকে চাকরি দিত না। মা লক্ষ্মীর নিঃশ্বাসের অসুবিধা হওয়ার কারণে উনি বেশিক্ষণ কাজ করতে পারতেন না। মায়ের কাছে যে মঙ্গলসূত্র ছিল সেইটা বিক্রি করে দিয়ে মহিষ কিনে তার দুধ বিক্রি করে বেচেছিলাম। কিন্তু আমরা আমাদের রোজগার দিয়ে মহিষের জন্য ঘাস কিনতে পারতাম না। আমাদের পাশের বাড়িতে আসামি নরেন্দ্র থাকতো, সে অনেক ধনী ছিল, তার নজর আমাদের জমিতে ছিল। আমার সুন্দর বাড়ির পাশে তোমার এই কুটিরটা একদম ভালো লাগে না। এক কাজ করো, তুমি আমাকে এইটা বিক্রি করে দাও, গ্রামের বাইরে আমি তোমাকে দুগুণ জমি দেবো। এটা সেই বাড়ি যেখানে আমার স্বামী জন্মেছিল। কিছুদিন পরে একদিন বৃষ্টির জন্যে শুকনো ঘাস ভিজে গিয়ে তাতে ছাতা লেগে যায়। আমাদের মহিষ সেই ছাতা ঘাস খায়নি। রাত্রে তার খিদে পেল, তাই সে দড়ি ছিঁড়ে দিয়ে নরেন্দ্রর বাগানে ঢুকে যায় আর পেছনের সব গাছপালা সে খেয়ে ফেলে। সকাল হওয়ার পরে মহিষ দেখা যাচ্ছিল না। নরেন্দ্রর বাড়িতে গিয়ে দেখার পরে তাকে লাঠি দিয়ে মারছিল। আমি রেগে গেলাম, আমি নরেন্দ্রকে তাকে ছাড়তে বললাম আর নরেন্দ্রকে লাঠি দিয়ে মারলাম, যেই কারণে সে আমাকে গাছে বেঁধে দিয়ে মারে। মা আমাকে ছাড়ার জন্য অনেকবার বলল, তার পায়ে পড়ে অনেক কান্নাকাটিও করলো, কিন্তু সে শুনলো না। দয়া করে বাবা তাকে ছেড়ে দিন, ওরা খুব গরিব। নিজের মুখ বন্ধ করে ভেতরে যাও। আমাদের বাড়িতে এসে আমার বাগানকে নষ্ট করবে সে। যতক্ষণ মরছে না ততক্ষণ মারো। আগেই মরে গেছে সাহেব, মারা বেকার। সে আমাদের মরা মহিষ দিয়ে দিল। আমার শরীর থেকে রক্ত বের হতে দেখে দিয়ে মা জমিদারকে নালিশ করতে যায়, কিন্তু জমিদার পাশের গ্রামে একটা বিয়েতে গেছিল। 10 দিনের ভেতরে উনি ফিরবেন না। মা আমার ব্যথা না দেখতে পেরে কাঁদতে কাঁদতে মরে গেল। মা ছিল না, আমাদের জীবনের আধার সেই মহিষও ছিল না। আমি চাকরিও পাচ্ছিলাম না, জীবনের কোনো অর্থ নেই ভেবে আমি মরার ব্যাপারে ভাবলাম। নরেন্দ্র আমাদের সঙ্গে যে অন্যায়টা করেছে সেইটা জমিদার মশাইকে বলার জন্য আমি তো পড়া জানতাম না। আমার সঙ্গে যে অন্যায় হয়েছে সেইটা দেওয়ালে আকৃতি রূপে বানিয়ে আমি তার পাশে ফাঁসি লাগিয়ে মরে যাই। কিছুদিন পরে জমিদার মশাই গ্রামে আসলো। ওনার অনুপস্থিতিতে আমার মা ওনার কাছে কিছু বলতে গেছিলেন, এইটা শুনে উনি নিজে বাড়িতে আসেন। ততক্ষণে আমার লাশ গলে গিয়ে ছাতে ঝুলছিল। উনি আমার মৃত্যু আর আমার মায়ের মৃত্যু জানার চেষ্টা করলেন, কিন্তু উনি দেওয়ালে থাকা আকৃতি বুঝতে পারলেন না। ভিন্ডরা পাঠালেন, কিন্তু কে বলতে পারলো না। শোনো শোনো, জমিদার মশাই ওনাকে 1 লাখ টাকা পুরস্কার দেবে যে তিরুপতির আত্মহত্যার ব্যাপারে বলতে পারবে। বাপরে, মরার ছিল তো চুপচাপ মরে যেত। চিত্র বানাতে গেলে কেন, মূর্খ কথাকার। 1 লক্ষ মুদ্রা দেবে গো। তুমি তো জানো কি হয়েছিল, গিয়ে ওদেরকে জানিয়ে টাকাটা আনতে পারো তো। আরে পাগল হয়েছে নাকি? যদি আমি এমন করি সেই মহিষকে মারার কারণে আমি নিজেও শাস্তি পেয়ে যাব। কিছু বলার দরকার নেই, তুমি চুপচাপ থাকবে। আমার মৃত্যুর কোনো অর্থ নেই, ওরা কোনো শাস্তি পেল না, আমার আত্মা শান্তি পাবে না। আমি তোমাকে ন্যায় পাওয়াবো, ওদেরকে সাজা দিয়ে তোমার আত্মাকে শান্তি পাওয়াবো। সবাই মিলে পদমপুরের জমিদারকে যা কিছু হয়েছিল সব জানায়। এটা কি মজা! নাটক করে, জাদু করে পুরস্কারের টাকা দরকার। গল্প শোনাচ্ছ নাটাভূত, বেড়াল ভূত, তিরুপতির আত্মা। এমন নয়, আমি যা বলছি তাই সত্যি। আপনারা ভূতেদের দেখতে পাবেন না। আবার ভূত বললে? দয়া করে রাগ করবেন না, আমরা যা বলছি বিশ্বাস করুন। আপনি নরেন্দ্রর ছেলে আর চাকরটাকে ডাকুন। ও নরেন্দ্র ছেলে আর চাকরকে ডাকালো। তখন বেড়াল ভূত অদৃশ্য রূপে মন্ত্র পাঠ করে। আজুম্বা আজুম্বা, জম্বারা জম্বা আজুম্বা, জুম্বারি আজুম্বা, কম্বারা কম্বা আজুম্বা, আব্রাকা বাব্রাকা ওম ফট স্বাহা, ফটাফট স্বাহা। নাটাভূতে প্রবেশ করা থেকে আত্মা নরেন্দ্র ছেলের মধ্যে ঢুকে যায়। বেড়াল ভূত অদৃশ্য রূপ ছেড়ে সবাইকে দেখা দেয়। বলো নরেন্দ্র, কি হয়েছিল বলো।
না হলে তোমার ছেলে ভূতের হাতে মারা যাবে। বেড়াল ভূতকে দেখে সবাই কাঁপছিল। সত্যি তো ভূত আছে? হ্যাঁ জমিদার মশাই, কিন্তু ভয় পাওয়ার দরকার নেই, এরা ভালো ভূত। বলো নরেন্দ্র, না হলে তোমার ছেলে মরে যাবে। আমার ছেলেকে মেরো না, আমি সব সত্যি বলছি। ও সেদিন যা যা হয়েছিল সব বিস্তারিতভাবে জানায়। তিরুপতির ছেলে যে নরেন্দ্রকে ধরেছিল সে ওকে ছেড়ে দিল। সবার চোখের সামনে হাওয়ায় বিলীন হয়ে গেল। জমিদার নরেন্দ্র থেকে 1 লক্ষ মুদ্রা নিয়ে শ্যাম আর কাবেরীকে উপহারের মতন দিয়ে দিল। নরেন্দ্র আর ওর চাকরকে 14 বছরের জেল হয়ে গেল। লক্ষ্মীবাই আর তিরুপতির কবর ওদের বাড়ির মধ্যেই বানানো হয়েছিল। তিরুপতি ভালো চিত্র বানিয়েছে। মানুষ মোষকে পেটাচ্ছে, মোষ দেওয়াল ভেদে পালাচ্ছে, ভয়ভীত মা নরেন্দ্র তিরুপতিকে বেঁধে মারছে। মৃত তিরুপতি, এই চিত্রটা কেউ যে বুঝতে পারেনি, এটা তোমার সৌভাগ্য। তোমার ঋণ আমরা নামাতে পারবো না বিড়াল ভূত। তুমি দেখা দাও না, কিন্তু তোমার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আমাদেরকে ভুললেও চলবে, কিন্তু পরিস্থিতি আসলে সেটাকে লড়ার চেষ্টা করো। দুর্বলের মতন মরে যাওয়া কোনো জিনিসের সমাধান নয়। আমি যা কিছু বললেও কোনো লাভ নেই, না আমাকে কেউ দেখতে পারে আর না কেউ শুনতে পারে। তুমি যা বলেছো আমি ওদেরকে ঠিক সেভাবেই বলবো, নাটা জিজু। শ্যাম আর কাবেরী নিজেদের গ্রামে গেল। সাহুকারকে যত টাকা বাকি ছিল সব দিয়ে দিল। বাকি টাকা দিয়ে নিজেদের ব্যাপার আবার শুরু করলো। যখনই সময় পেত বেড়াল ভূত যা কাণ্ডটা করেছিল সেসব মন্ত্রজানা কাকিকে গর্বের চোটে বলে খুব খুশি হয়ে যেত। আরে নাটক তো দেখো, করলো সর্ষের মতন, বলে তালের মতন। বন্ধ করো নিজের প্রশংসা করা, বন্ধ করো।